নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন। দীর্ঘ প্রায় 15 দিন ভীষণভাবে শরীর খারাপের মধ্য থেকে উঠে এসে আবার শুরু করলাম। এখনও পর্যন্ত আমার কাশি কমেনি। তো কাশির জন্য আপনাদের খানিকটা ডিস্টার্ব হবে, একটু নিজের মনে করে ক্ষমা করে দেবেন। ভলিউমটা যখনই বাড়াচ্ছি তখনই কাশি শুরু হয়ে যাচ্ছে। তো এই যে আপনাদেরকে রেলের যে পার্টগুলো আমি দিতে শুরু করেছিলাম, যে পার্টটা রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল, সেই পার্টটা একদিন অন্তর একদিন দেব বলে যে কথা দিয়েছিলাম, কিন্তু সত্যি কথা হচ্ছে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, আমরা তো কোন ছাই। তো সেই আশায় আমার সম্পূর্ণরূপে জল ঢেলে যাচ্ছিল। আমার লাইফে সব থেকে বেশি দিন অসুস্থ থাকা হচ্ছে এবার, প্রায় 15 দিন 103-4 জ্বর নিয়ে কাটিয়েছি। অসম্ভব দুর্বলতা, কোনো ক্লাস নিতে পারিনি। আমার জীবনের সব থেকে বেশি ক্লাস কামাই এইবার হলো। যাই হোক, আমি তার মধ্যেও জ্বর জ্বালা সব কাটিয়ে উঠেছি, আবার ক্লাস নিতে নতুন করে শুরু করেছি। আজকে আপনাদের সেই রেলের গ্রুপ ডি পরীক্ষার যে সেটটা আমি দিচ্ছিলাম, তার সঙ্গে আলাদা করে বলবো না, তার সঙ্গে আজকে আমি আরেকটা পার্ট দিচ্ছি, সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, এবং যার প্রথম পার্ট বর্গক্ষেত্র, তারও আবার প্রথম পার্ট, মানে বর্গক্ষেত্রের প্রথম পার্ট একদম বেসিক থেকে করাবো। যারা নিউ কামার, মেনসুরেশনে সবে পা রেখেছেন, 9-10-এ যা শিখেছেন, এবারে চাকরির পরীক্ষা দিতে এসে নতুন করে পা রাখলেন, এমন দর্শক যারা থাকবেন তারাই আজকের এই ভিডিও দেখবেন। কিন্তু যারা মেনসুরেশনে বেশ পণ্ডিত হয়ে আছেন, মানে পণ্ডিত মানে যথেষ্ট জানেন আর কি, তারা না দেখলেও চলবে। তবে আমার মনে হয় যেভাবে আমি বলার চেষ্টা করব সেইভাবে হয়তো কোথাও শোনেননি, হতেও পারে। যাই হোক, আমাকে যারা ভালোবাসেন, বোঝেন, তাদের আমার মনে হয় ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, ভালো লাগুক না লাগুক সঙ্গে থেকে দেখুন কেমন লাগে। আমি একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? যেখানে বলা যেতে পারে একেবারে বর্গক্ষেত্র কাকে বলে দিয়ে শুরু করলাম। বর্গক্ষেত্র কাকে বলে? এটা একটা চতুর্ভুজ, মানে একদম হাস্যকর বিষয় মনে হতে পারে, কিন্তু শুনবেন। বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ যার 4টে বাহুই সমান, কেউ ছোট বড় নয়, যার 4টে কোণই সমকোণ মানে 90 ডিগ্রি, এবং যাদের বিপরীত দুটো বাহু পরস্পর সমান্তরাল। সমান এবং সমান্তরাল, যেটা আমরা বর্গক্ষেত্র বলে থাকি। দুঃখিত, একটু নিজের মনে করে মেনে নেবেন। এই যে বর্গক্ষেত্র, 4টে বাহু দেখতে সমান, 4টে কোণই সমকোণ, এই যে সব কটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, বিপরীত দুটো বাহু সমান এবং সমান্তরাল, এই যে এইগুলো, এই হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এবং এদের যে দুটো কর্ণ, সেটাও অবশ্যই সমান, এই যে কর্ণর যে গল্প। এখন আমরা ফর্মুলাতে চলে আসছি। যে ফর্মুলাটা হয়তো বইতে পেয়েছেন, কিছু পাবেন কিছু পাবেন না, আমি একটু অন্যরকমভাবে বলার চেষ্টা করছি। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটাকে আমরা বলি ক্ষেত্রফল, যেটা হচ্ছে এরিয়া, সেই এরিয়া মানে আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে বাহু স্কোয়ার, তাই না? এটা হচ্ছে বাহু স্কোয়ার। অর্থাৎ যদি আমার এই বর্গক্ষেত্র 10 সেন্টিমিটার করে হয় এক একটা বাহু, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক, যেটা সেন্টিমিটার স্কোয়ার। মোদ্দা কথা এটাই। এবার মনে করুন ক্ষেত্রফলের পরে আমি চলে যাই পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে যেটাকে ইংরেজিতে আমরা বলি পেরিমিটার। কেমন? পরিসীমা। এর কিন্তু অনেক নাটক আছে, অনেক নাটক মানে একাধিক রকমের সূত্র আছে। বইতে যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে 4 বাহু। এই পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে সীমা বরাবর পরিক্রমণ করে আসো বাবা, দেখো কত দূর তুমি পরিক্রমণ করলে। মানে এই সীমাটা গেলাম 10 সেন্টিমিটার, এটা 10, 20, এটা 10, 30, এটা 10, 40, অর্থাৎ পরিসীমা বরাবর যদি যাই আমাকে 4টে বাহু অর্থাৎ 4টে সমান বাহু ঘুরে আসতে হবে, মানে 40 সেন্টিমিটার আমাকে ঘুরে আসতে হবে। এটা কিন্তু সেন্টিমিটার স্কোয়ার নয়, পরিসীমা তো চারপাশ ঘুরে আমি চলে এলাম। 4 বাহু, এইটা পরিসীমার এই যে ফর্মুলাটা 4 বাহু আপনি বইতে পাবেন। এখন দেখছি ইদানিং একটু এক্সট্রা দিতে শুরু করেছে। যেমন আর কীভাবে আমরা পরিসীমা বলতে পারি? প্রথমত 4 বাহু বা 4বার বাহুর যোগফল, এটাকে আমরা আর এক রকমভাবে বলতে পারি। 4 বাহু না বলে দেখুন 4 এরিয়া বা 4 ক্ষেত্রফল বলে দিলাম, এই √ওভার ক্ষেত্রফল। 4 √ওভার ক্ষেত্রফল কেন বললাম? এটাও কিন্তু পরিসীমার ফর্মুলা। এটা হচ্ছে যখনই আমরা এরিয়াকে বর্গমূল করব, মানে ক্ষেত্রফলকে বর্গমূল করব, অর্থাৎ এই যে 100 পেয়েছিলাম, 100কে বর্গমূল করলে আমরা 10 পাবো, যেটা হচ্ছে বাহু, অর্থাৎ 4 বাহু হলো। বাহুর বদলে আমরা ক্ষেত্রফল লিখলাম বা এরিয়া লিখলাম, এই জায়গাটা,
একটু খেয়াল করবেন কিন্তু। তাহলে এটা লেখার প্রয়োজন কি? এমন অঙ্ক পাবেন যেখানে পরিসীমা জানতে চাইছে, মানে এই পরিসীমা জানতে চাইছে কিন্তু বাহু দিল না, বাহু কত বললো না বর্গক্ষেত্রের, ক্ষেত্রফলটা বলে দিল। তখন আমরা কি করব, 4 ইন্টু ওই ক্ষেত্রফলের বর্গমূল করে 4-এর সাথে গুণ করে দিলাম, হয়ে গেল। এই জন্য এটা প্রয়োজন। আপনি আরও কিভাবে বলতে পারেন, 4 ইন্টু ক্ষেত্রফল না বলে আপনি একেবারে √16 ইন্টু ক্ষেত্রফল বলুন, তাহলেও তো গল্প একই, যে 4 যেটা বাইরে ছিল সেটাকে রুটের মধ্যে ভরে দিলাম। কিন্তু কি এইটা হচ্ছে ইউজলেস, এটা খুব একটা কাজে আমাদের লাগে না। কেননা ক্ষেত্রফলই যদি বলে দেবে, বর্গক্ষেত্রের পরিসীমাই যদি জানতে চাইবে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব। আমরা নাটক করে এটা অ্যাপ্লাই করতে যাব কেন? ক্ষেত্রফলের সাথে 16 গুণ করো, তারপর তার বর্গমূল করো, দরকার কি আছে? তাহলে আমরা অ্যাপ্লাই করব তখন এইটা। এর আরও ইন্টারেস্টিং বিষয় আছে, আমি আজকে অঙ্ক নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবেন, আরও মজাদার বিষয় আছে। তাহলে পরিসীমা কী হলো, 4 ইন্টু বাহু করলাম, একটা পেলাম, 4 ইন্টু √ওভার ক্ষেত্রফল করলাম, এটাও পেলাম। এবার চলে আসি আমরা আর একটা ভয়ানক সূত্র, যেটা বরাবরই আমরা ভয় পেতাম, সেটা হচ্ছে কর্ণ, দাতা কর্ণ। কেমন? এই কর্ণ, যেটাকে আমরা ডায়াগোনাল বলি ইংরেজিতে, সেইটা। কর্ণর ফর্মুলা কি? বর্গক্ষেত্রের কর্ণ সেটা হচ্ছে √2 ইন্টু বাহু, এটা আমরা বইতে পেয়ে থাকি। এবার আবার সেই নাটক, এটাকে পাল্টে পাল্টে আমরা কত রকম ফর্মুলা লিখতে পারি। খেয়াল করুন, যেটা আগে লিখছিলাম, √2কে রেখে দিলাম, বাহুর বদলে আমরা আবারও √ওভার ক্ষেত্রফল লিখতে পারি বাহুর বদলে, কারণ √2 ইন্টু বাহু। আবার কি করতে পারি আমরা, এই √2টাকে আমরা ভিতরে ভরে দিতে পারি, মানে √ওভার 2 ইন্টু ক্ষেত্রফল। খেয়াল করুন, ক্ষেত্রফল বানানটা যা লিখছি না, সব চমকে যাবে। তাহলে √2 ইন্টু ক্ষেত্রফলটা একেবারে লবঢঙ্কা হয়ে গেছে। ও, √2 ইন্টু ক্ষেত্রফল, পেনটাপে লিখছি তো, হাতের লেখাটা অসাধারণ হচ্ছে। তো এই যে কর্ণ মানে ডায়াগোনাল, যার ফর্মুলা √2 ইন্টু বাহু বা √2 ইন্টু ক্ষেত্রফল, যে একই কথা। কর্ণ জানতে চাইছে বর্গক্ষেত্রের, কিন্তু বাহু দিল না, দিল ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে কী করব আমরা, কত দুঃখিত হব, এই ফর্মুলাটাকে ইউজ করব। আচ্ছা, এর আর কি ফর্মুলা হতে পারে? খেয়াল করে দেখুন তো, কর্ণ মানে যেটা কর্ণ সেটাই কিন্তু অতিভুজ, তাই না? যেটা ডায়াগোনাল বা কর্ণ সেটাই কিন্তু অতিভুজ। আমরা অতিভুজ কথাটা কোথায় ব্যবহার করে থাকি? সেটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে। এই যে মনে করুন একটা চতুর্ভুজ এরকম আমরা আঁকলাম, এই চতুর্ভুজের এইটা হচ্ছে কর্ণ হলো। এবং অতিভুজ যে কথাটা পিওরলি অতিভুজ ব্যবহার করি, সেটা হচ্ছে কিন্তু অবশ্যই একটা ত্রিভুজের ক্ষেত্রে, মানে এইটা হচ্ছে অতিভুজ। যে ত্রিভুজটাকে যদি আর একটা হাফ এখানে জুড়িয়ে দিই, তাহলে সেও কিন্তু চতুর্ভুজ হয়ে যাবে, এবং যেটাকে আমি যে অতিভুজ বললাম এখনই, সেটা আবার কর্ণতে ট্রান্সফার হয়ে যাবে। তো যে ভাষাই বলি না কেন, কর্ণ বলি বা অতিভুজ বলি, সে কিন্তু এই বাবুই, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, চতুর্ভুজের ক্ষেত্রে সে হচ্ছে কর্ণ। কেমন? তাহলে এটা একটু মাথায় রেখে দেবেন, তাহলে আমরা সেই কর্ণের ফর্মুলা অর্থাৎ অতিভুজের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারি। মানে কীরকম মনে আছে? অতিভুজ স্কোয়ার সমান এদিকে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার বা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, মনে পড়ছে? তার মানে কর্ণ সমান আমরা এটা লিখতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, কি √ওভার। অতিভুজ সমান হচ্ছে এইটা। আবার কর্ণ সমান কি লিখি, যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেগুলো লিখি আমরা, বা চতুর্ভুজের ক্ষেত্রে লিখি, সেটা হচ্ছে লম্ব আর ভূমি না লিখে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার লিখে, মনে আছে? আশা করি মনে পড়ছে সব। এই যে তার মানে যেটা দেখলাম, আমরা বর্গক্ষেত্র করতে এসে ফর্মুলা ডায়াগোনাল সমান এটা শিখছি, এটা শিখছি, এটা শিখছি, আবার এটাও কিন্তু সেই একই ব্যাপার, একদম একই, ওই কর্ণ ওই অতিভুজ। সেটা একটু ছোট্ট করে আমরা একটু প্রমাণ করে নিই। ধরে নিন আমার এই 10 আর 10, যেটা 10 ছিল বর্গক্ষেত্রের বাহু, তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী আমার কর্ণ কি হওয়ার কথা? √2 ইন্টু বাহু, তার মানে 10√2, এটা আমার কি হওয়ার কথা? কর্ণ হওয়ার কথা। এবার দেখি তো অতিভুজ সেটা হয় কি না। এবার এই গল্পতে যদি এটা আমার কর্ণ হয়, তাহলে এটা আমার ভূমি হবে, এটা আমার লম্ব হবে। তো ভূমিও 10 লম্বও 10, অর্থাৎ এইখানটায় ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার দিলাম। তাহলে কি হলো? 10 10 100 প্লাস 100 মানে √ওভার 200।
এই √2 200কে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু 100 লিখতে পারি। 100টা বাইরে বেরিয়েছে 10 হয়ে গেল, √2 বাবা পড়ে রইল। তার মানে দেখুন 10√2, এদিকেও 10√2, সে একই গল্প। তার মানে মোদ্দা কথা হচ্ছে কর্ণ বার করি বা অতিভুজ বার করি, এই জিনিসটা সবসময় সমান। এটা কেন বললাম, আমি এই বর্গক্ষেত্রের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে যখন যাব, তখন এগুলোকে কিভাবে পরে কাজে লাগাতে যাব সেটা আস্তে আস্তে আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তাহলে এটা গেল ওভারঅল একটা গল্প। ক্ষেত্রফল কি করে বেরোবো, বাহু স্কোয়ার। তাহলে ওই যে ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল থেকে যদি বাহুতে ফিরতে চাই, অর্থাৎ 100 থেকে যদি আমি 10-এ ফিরতে চাই, এই ক্ষেত্রফলটা মনে করুন 100, তাহলে 100 থেকে যদি 10-এ ফিরতে চাই, তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করে দিলেই বাহু পেলাম। আবার বাহু থেকে যদি আমি পরিসীমায় যেতে চাই, তাহলে 4 ইন্টু বাহু করে দিলাম। এই যে রিলেশন, এই রিলেশন দিয়েই আমি আজকে আপনাদের পার্ট 1-এর অঙ্ক কটা করাবো। ঠিক আছে, যেমন ধরুন এইখানে একটা বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিল, খেয়াল করবেন, পরিসীমা বলে দিল, ক্ষেত্রফল জানতে চাইল। তো এই যে বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল, এটা আমি আমার ভাষায় বলি একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হবে, মাঝখানে মেটাবে কে, ছেলে এসে মেটাবে, ছেলে বা মেয়ে। তো সেটা কীরকম মনে করুন, পরিসীমা মানে পেরিমিটার, আর এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল। এই দুই বাবা জীবন, স্বামী স্ত্রী, এদেরকে মেটায় কে, এদেরকে মেটায় হচ্ছে বাহু। কেমন, এ হচ্ছে সন্তান, এ দুজনের সঙ্গে ব্যালেন্স করে। ঠিক আছে, কীরকম করে করবে, ধরে নিন পরিসীমা বলে দিয়েছে 16, তার মানে এই পরিসীমা এটা হচ্ছে 16। যদি পরিসীমা 16 হয়, জানতে চেয়েছে এরিয়া সমান কত, ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি করব, পরিসীমা থেকে আগে বাহুতে ট্রান্সফার হব। তাহলে পরিসীমা থেকে বাহুটা এখানে না লিখে বাহুটা নিচে লিখি, ভালো লাগবে দেখতে, ছেলে নিচে আছে। পরিসীমা থেকে আমরা বাহুতে ট্রান্সফার হব। পরিসীমা যদি 16 হয়, তাহলে বাহু কি, কারণ বাহুকে 4 গুণ করলে পরিসীমা হয়, তার মানে পরিসীমা 4 ভাগের 1 ভাগ হচ্ছে বাহু, অর্থাৎ একে 4 দিয়ে ভাগ করলে যেটা পাই, বাহু হচ্ছে 4, পেয়ে গেলাম বাহু। যেই বাহু পেয়ে গেলাম, অমনি চলে যান এরিয়াতে, বাহুর স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল, মানে 4 4 16 বর্গমিটার। এই যে ব্যাপারটা হয়তো অনেকের ক্ষেত্রে মনে হতে পারে, দূর পরিসীমা 16 বলেছে, ক্ষেত্রফল বার করবো, তাহলে একটা ফর্মুলা পুট করে দিলে হয়ে গেল। হ্যাঁ, আপনি দিতে পারেন, কিন্তু আমি এখন যেটা বলছি এটা যদি মাথায় রাখেন, এইখানে যদি ঢুকে যায় একবার, মনের মধ্যে যদি ঢোকে, মাথার মধ্যে যদি ঢোকে, এটা দিয়ে বহু কাজ করতে পারবেন ফিউচারে গিয়ে। তাহলে পরিসীমা 4 ভাগের 1 ভাগ করে দিলাম বাহু, বাহু যদি 4 পেয়ে যাই, ক্ষেত্রফল 16, গল্প শেষ। আবার চলে আসুন পরের অঙ্কতে, ক্ষেত্রফল বলে দিয়েছে, পরিসীমা জানতে চাইছে। আবার আমরা কি করব, মনে করুন পেরিমিটার, এটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল হলো, মাঝখানে সন্তান বাহু দিলাম। পেরিমিটার বলেনি, এটা কি বলেছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে 64। ক্ষেত্রফল থেকে বাহুতে কিভাবে আসবো, ক্ষেত্রফলকে বর্গমূল করে, অর্থাৎ বাহু সমান কত, বাহু সমান হচ্ছে 8, 64-র বর্গমূল করে দিলাম, 8 পেয়ে গেলাম বাহু। বাহু যেই পেয়ে গেলাম, তাকে 4 দিয়ে গুণ করে পরিসীমা করে দিলাম, তাই না, কারণ বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা হয়, মানে 4 8-এ পরিসীমা হচ্ছে 32। এই দেখুন কত সুন্দর। এখান দিয়ে বলবে এখানে যাব, এরকম করে উঠবো, পরিসীমা বলবে, ক্ষেত্রফল জানতে চাইবে, বাহুকে ভায়া করে উঠে যাব। আবার এইটা দেখালে আবার সেই কী সব মনে পড়ে যাবে, আবার ঝোঁকেগা নেই আজকাল যা হয়েছে। নেক্সট চলে আসি, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গমিটার, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত। এতক্ষণ আমরা কি করছিলাম, ক্ষেত্রফল আর হচ্ছে পরিসীমা নিয়ে নাচানাচি করছিলাম, মাঝখানে বাহুকে সন্তান হিসেবে রেখে দিয়ে। এখনও তাই করব, এখনও তাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এখানে এরিয়া দিলাম, এখানে বাবু তার কর্ণ মানে ডায়াগোনাল দিলাম, এই স্কোয়ার কেন করলাম বাবা, কর্ণ মানে তার ডায়াগোনাল দিয়ে দিলাম, আর মাঝখানে বাহু অর্থাৎ সন্তান হিসেবে আবার সে বাহুকে রাখলাম। এবার দেখুন ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 625, তাহলে এখান থেকে বাহুতে ট্রান্সফার হয়ে যায় কি করে, ক্ষেত্রফলকে বর্গমূল করলে, করে দিই বর্গমূল, তাহলে বাহু হয়ে গেল কত, বাহু হয়ে গেল 25। যেই বাহু 25 পেলাম, বাহুর সঙ্গে ডায়াগোনালের কি সম্পর্ক, ওই যে ডায়াগোনাল সমান মানে কর্ণ সমান √2 ইন্টু বাহু, তাহলে ডায়াগোনাল সমান √2 ইন্টু বাহু, মানে এই যে 25, √2 ইন্টু 25, তার মানে কি 25 √2। কত সহজ, খুব একটা কঠিন মনে হয় লাগছে না। যারা জানেন তারা জানেন, আমি পণ্ডিতদের কথা আজকে বলছি না, আজকে বলছি আমার মতো যারা মূর্খ ছিলেন এক সময়, আমি যেমন ছিলাম, যেদিন আমি নতুন করে শুরু করেছি চাকরির পরীক্ষার প্রস্তুতি, সেই দিন যেমন ছিলাম, আমি ধরে নিচ্ছি আজকেও সেই জায়গায় যারা আছেন তাদের জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মোটামুটি 3টে পার্ট বেসিক লেভেলে থাকবে, তারপর একটু 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 করে উঠতে থাকবে। ঠিক আছে, চলে আসি আজকের নেক্সট অঙ্কতে।
সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের কর্ণ 4 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত। এবার কর্ণ বলেছে, কর্ণর সঙ্গে ক্ষেত্রফল বলছিল, কর্ণ জানতে চাইছে। আবার সেই চলে আসি, তাহলে কর্ণ মানে ডায়াগোনাল, জানতে চাইছে এরিয়া মানে ক্ষেত্রফল, ঠিক আছে, এরিয়া মানে ক্ষেত্রফল। আবার মাঝখানে নিয়ে চলে আসবো সন্তান বাহু, নিয়ে চলে এলাম। ডায়াগোনাল বলে দিয়েছে 4, জানতে চাইছে এরিয়া। যেই ডায়াগোনাল বলে দিল, ডায়াগোনালের সঙ্গে বাহুর কি সম্পর্ক? বাহুকে √2 দিয়ে গুণ করলে, মানে √2 ইন্টু বাহু সমান কর্ণ। দেখুন খেয়াল করুন, ডায়াগোনাল সমান কি করছিলাম? √2 ইন্টু বাহু, এটা করেছিলাম আমরা। তাহলে বাহু সমান আমরা কি করতে পারি? ডায়াগোনালের তলায় √2 দিয়ে ভাগ করে দিই। এই √2টা কেটে ডায়াগোনালের তলায় চলে এলো, কারণ এরা দুজন গুণ আকারে আছে। তাহলে বাহু সমান ডায়াগোনালকে √2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে জাস্ট ভাগ করব কি দিয়ে? ডায়াগোনালকে √2। জাস্ট এইটা মাথার মধ্যে নিয়ে নিন, মানে মন প্রাণ দিয়ে এটা, ওই যে ফর্মুলা কটা বললাম ওটা প্রথমে একটু রপ্ত করবেন। কার সঙ্গে কার সম্পর্ক, কার সঙ্গে কার সম্পর্ক, কীরকম সম্পর্ক, এইসব দেখে নিই। যেই রপ্ত হয়ে গেল ব্যাস, এবার নেমে পড়ুন অঙ্কতে। তাহলে ডায়াগোনাল 4, বাহুতে ফিরতে গেলে কি করব? ওই 4কে 4 ভাগ হচ্ছে √2, তাহলে 4 ভাগ √2, তার মানে কত? 2√2। এটা যদি কারো অসুবিধা হয়, 4কে √2 দিয়ে ভাগ করলাম, যে 2√2 কেন পড়ে রইলো? তাহলে এরকম ভাবুন, 4কে আমি ভাঙছি এরকম 2 ইন্টু 2 হলো, তাকে √2 দিয়ে ভাগ। পরের লাইনে একটা 2কে আমি ভেঙে আমি √2 ইন্টু √2 করলাম, তাহলে √2 ইন্টু √2 মানে তো শুধু 2। এবার এই √2 কেটে দিলাম, দেখুন পড়ে রইল কত? 2√2। ব্যাপারটা এইরকমই, ঠিক আছে। এটা নিয়ে আশা করি অসুবিধে কারো হবে না। তাহলে 4কে √2 দিয়ে ভাগ করলে 2√2 পড়ে থাকে, ভালো কথা। তার মানে আমরা কি পেলাম? বাহু হচ্ছে 2√2, খুব ভালো কথা, বাহু পেলাম 2√2। এবার বাহুর সাথে এরিয়ার কি সম্পর্ক? বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল, তাই না? বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল। তাহলে √2√2, তার ক্ষেত্রফল হচ্ছে, এই তার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। এই 2√2 মানে কত? এই স্কোয়ারটা, এইটা মানে হচ্ছে এরকম 2 ইন্টু √2 তার স্কোয়ার। এই স্কোয়ারটা মানে 2-এরও স্কোয়ার ইন্টু √2 তারও স্কোয়ার। যদি আমরা স্টেপ জাম্প না করি, একদম ক্লারিফাই করি, তাহলে এরকম দাঁড়ায়। তার মানে 2 স্কোয়ার মানে কত? 4, √2 স্কোয়ার মানে শুধু 2, তাহলে 4 ইন্টু 2 মানে 8। এই যে নাটক করলাম, 2√2 তার হোল স্কোয়ার সমান 8, এটা যারা জানে তারা একবারে করে দেয়। কিন্তু ওই যে আমি বলছি আজকে নতুনদের জন্য, ভাঙলাম আমি, স্কোয়ারটা দুজনার ভাগ করে দিলাম, 2 স্কোয়ার মানে 4, আর √2 তার স্কোয়ার মানে √2 ইন্টু √2 মানে শুধু 2, 4 ইন্টু 2 মানে 8 হয়ে গেল। তার মানে ক্ষেত্রফল হচ্ছে 8। এই যে ব্যাপারটা আজকে আপনারা দেখলেন পার্টনে, আর নাই। তো এই যে ফর্মুলা, ছোট্ট করে ফর্মুলা, এবং এই গোটা চারেক অঙ্ক, আরও আছে, গাদা অঙ্ক আছে। আমি আজকে শুধু আপনাদেরকে বোঝাতে চাইলাম যে ক্ষেত্রফল এবং পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণ, কর্ণ ক্ষেত্রফল, কর্ণ পরিসীমা, পরিসীমা কর্ণ, এদেরকে নিয়ে, মানে মোদ্দা কথা হচ্ছে বাবা জীবন ক্ষেত্রফল, বাবা জীবন পরিসীমা, হাতের লেখাটা ডাক্তারবাবুর মতো, ডক্টর অলোক রঞ্জন বিশ্বাস, আর একটা হচ্ছে কর্ণ, ডাক্তার হবে, পড়েছে কমার্স নিয়ে আবার ডাক্তার হবে। এই যে মানে এদের তিনজনের সাথে রিলেশন, এই দুজনা, এই দুজনা, আবার কি এর সাথে উল্টো, এর সাথে উল্টো, আবার এর সাথে এর, এই যে ব্যাপারটা, আবার এর সাথে এর, মানে দেখুন কত রকমভাবে রিলেশন। ক্ষেত্রফল পরিসীমা, পরিসীমা কর্ণ, কর্ণ পরিসীমা, পরিসীমা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কর্ণ, কর্ণ ক্ষেত্রফল। যাই বলুক না কেন, আপনি এই বাহুকে মানে ছেলেকে মাঝখানে টানবেন, দুজনার মাঝে ছেলেকে রাখবেন, ঝগড়া ঝামেলা কোনো দিনই হবে না। এ বলবে ছেলের মুখ চেয়ে সহ্য করছি সব, বাবা বলে, শুনেছি আমি, ছেলের মুখ চেয়ে সহ্য করছি, নাহলে কবে ছেড়ে চলে যেতাম ঘর। মাও বলে ছেলেটার মুখটা চেয়ে শুধু সহ্য করছি, নাহলে কবে ছেড়ে চলে যেতাম। অদ্ভুত ব্যাপার, আমার মাথায় ওই জন্য এলো, ছেলেকে যদি মাঝখানে আনা যায়, বাবা মাকে, হাজব্যান্ড ওয়াইফকে টাইট করে ধরে রাখা যায়। যাক, আজকের ভিডিও কেমন লাগলো সেটা একটু জানাবেন। যেতে যেতে আমি টুক করে আমার একটু ব্যবসার কথাটা বলে দিই, এটা একটু শুনতে হবে। যাদের যাদের রাগ হয় ব্যবসার কথা শুনতে, তারা টুক করে ভিডিওটি কেটে দিয়ে গুটি পড়ুন, মানে অন্য ভিডিও দেখতে শুরু করুন। সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে 2023-24কে টার্গেট করে WBCS ব্যাচ অ্যাডমিশন চলছে। আগের 22কে টার্গেট করে তো WBCS প্রিলি হলো, তার সঙ্গে মেন ওরিয়েন্টেড। 2023কে টার্গেট করে যারা মেনে পড়তে চান WBCS, তারাও চলে আসতে পারেন, কেননা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই 2023কে টার্গেট করে মেন, যাদেরকে আমরা প্রিলি পড়িয়েছি তাদেরকে মেনের প্রস্তুতি দেবো। নতুন যদি কেউ আসতে চান মেনের ব্যাচে ভর্তি হতে পারেন, নতুনদেরকে অ্যালাউ করা হচ্ছে।
আর যদি আপনারা একদম নতুন ব্যাচে WBCS যেতে চান তাহলে আসতে পারেন। প্রিলি প্লাস মেন এই ওরিয়েন্টেড ব্যাচ তৈরি হয়েছে এবং তার অ্যাডমিশনও চলছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই ক্লাস শুরু হবে। তার সঙ্গে জেনারেল কম্বাইন সেটাও নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, লাস্ট ব্যাচ শুরু হয়ে গেছে, একদম নতুন ব্যাচের অ্যাডমিশন চলছে, ভেরি রিসেন্ট তারও ব্যাচ শুরু হবে। SLST পিটির জন্য যদি কেউ আসতে চান আসতে পারেন। কলকাতা পুলিশের ব্যাচ চলছে, সামনে তো পরীক্ষা জানেন, যেটা সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হয়তো এই অক্টোবরে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা হয়তো ভুল বলছি মনে হচ্ছে, একটু গোলমাল পাকিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল অক্টোবরে, মানে 1 মাস পিছোচ্ছে কেবির পরীক্ষা। যখন হওয়ার কথা ছিল শুরুতে তার থেকে 1 মাস পিছোচ্ছে, কেননা হ্যাঁ এবার মনে পড়েছে নভেম্বরে পরীক্ষা, কেননা অক্টোবরে দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, পুজোর পরে পরীক্ষাটাকে টেনে নিয়ে যাচ্ছে, এটা খবর পেলাম লাস্ট, মানে পুজোর মধ্যে আর হচ্ছে না, পুজোর পরে হচ্ছে, ফলে আরও 1 মাস টাইম পাওয়া গেল যারা কেপির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এবং যারা বিভিন্ন জায়গায় শিখে এসেছেন, যদি একদম পিওরলি প্র্যাকটিস ব্যাচে আসতে চান আমাদের, তাহলে সেটার জন্য অনলাইন এবং অফলাইন যতগুলো কোর্সের কথা বললাম প্রত্যেকটা অনলাইন এবং অফলাইন ফেসিলিটি আছে। অর্থাৎ আপনি অনলাইনে চাইলে অনলাইনে করতে পারেন, অফলাইন অ্যাডমিশন নিতে চাইলেন অফলাইনও আলাদা করে নিতে পারেন। ঠিক আছে, অনলাইন অফলাইন দুটোই আছে। এবং এটা ভালো খবর দিচ্ছি, আমরা আশা করছি এবছরের মধ্যেই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আমরা নতুন ব্রাঞ্চে শিফট হয়ে যাব। এখন আমাদের ইনস্টিটিউটে যে এরিয়া আছে তার থেকে প্রায় 6 থেকে 7 গুণ এরিয়া হচ্ছে, 3.5 থেকে 4,000 স্কোয়ার ফিট হচ্ছে। সেখানে ব্যাচ অনেকগুলো একসাথে শুরু করতে পারবো, অনেক স্টুডেন্ট ক্যাপাসিটিও হবে, ফলে আমরা ফিজটা অনেকটা কমাতে পারবো আশা রাখছি। হয়ে গেল তো সব বলা? হয়ে গেছে গো। মোটামুটি ওপরে নিচে স্ক্রিনে স্ক্রল হচ্ছে, যে কোর্সগুলো দেখতে পাচ্ছেন তার সবগুলো কোর্সই চলছে, নতুন কোর্সের অ্যাডমিশন চলছে। আপনারা যদি আসতে চান তাহলে ফোন নাম্বারের ওপর নিচে স্ক্রল হচ্ছে, সুন্দর করে একবার সকাল 9টা থেকে রাত্রি 9টা লিখে দেওয়া আছে, সেইভাবে কন্ট্যাক্ট করে চলে আসবেন। আমি আগামীকাল আপনাদের জন্য এই মেন্সুরেশনের অর্থাৎ বর্গক্ষেত্রের পার্ট 2 নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।